আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তৌহিদুল ইসলাম নীরব অনেক স্বাগত জানাচ্ছি ইজি কমার্স একাডেমির আরও একটি ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা হচ্ছে হিসাবের বৈষম্য অধ্যায়ের রাজশাহী বোর্ড 2022-এর একটি অঙ্ক, হিসাব বিজ্ঞান প্রথম পত্র। হিসাব বিজ্ঞান প্রথম পত্র রাজশাহী বোর্ড 2022-এর হিসাবের বৈষম্য থেকে একটি অঙ্ক আমরা আজকে সমাধান করব। তো চলুন প্রশ্নে চলে যাওয়া যাক। এর আগে একটু বলে দিতে চাই, সুপ্রিয় শিক্ষার্থী, আপনি যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে প্রথম কমেন্টে আমি প্রশ্নটি পিন করে রাখবো, আর আপনি যদি আমাকে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনাদের জন্য আমি প্রশ্নটি উপস্থাপন করছি। জনাব সালাউদ্দিন একজন ব্যবসায়ী। তিনি 2021 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় শুরু করেন বা আরম্ভ করেন। জানুয়ারি মাসে তার ব্যবসায়ের নিম্নবর্ণিত লেনদেনগুলো সংঘটিত হয়। জানুয়ারি 4 তারিখে ধারে পণ্য ক্রয় 80,000 টাকা। জানুয়ারি 7 তারিখে সৈকতের নিকট পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা। জানুয়ারি 12 তারিখে নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। জানুয়ারি 15 তারিখে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান 10,000 টাকা। জানুয়ারির 20 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 4,500 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 4,500 টাকা। 25 তারিখে সৈকতের নিকট থেকে 2% বাট্টা প্রদান সাপেক্ষে পাওনা টাকা আদায় করা হলো। এবং সর্বশেষ 30 তারিখ কর্মচারীদের বেতন প্রদান 12,000 টাকা। কর্মচারীদের বেতন প্রদান 12,000 টাকা। ক নম্বরে বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলেছে ক্রয় হিসাব ও প্রাপ্য হিসাব প্রস্তুত করো, অর্থাৎ খতিয়ান নির্ণয় করতে বলেছে, খতিয়ান তৈরি করতে বলা হয়েছে। গ নম্বরে বলেছে জানুয়ারি মাসের 15, 20, 25 এবং 30 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা তৈরি করো। আমরা ক নম্বরে একটু চলে যাব। ক নম্বরে বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়ের ফর্মুলা বা সূত্রটা হচ্ছে আমাদের প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিতে হবে। প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়গুলো কি করতে হবে? বাদ দিতে হবে। একটু ক্লিয়ার হন বিষয়টা। প্রারম্ভিক সম্পদ সমূহ থেকে প্রারম্ভিক দায় সমূহকে বাদ দিলে যা বের হয় সেটাই হচ্ছে আমাদের কি? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। তো চলুন আমরা চলে যাই একটু সমাধানে। আমাদের এখানে প্রারম্ভিকে আছে 2021 সালের 1 জানুয়ারি নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকার যন্ত্রপাতি। নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকার যন্ত্রপাতি। আমাদের নগদ হচ্ছে আমাদের চলতি সম্পদ এবং যন্ত্রপাতি আমাদের স্থায়ী সম্পদ। অর্থাৎ এখানে দুইটাই কি আছে? সম্পদ আছে। অর্থাৎ এখানে দায় নাই। দায় কি? নাই। 1 তারিখে 2021 সালের জানুয়ারির 1 তারিখে কোনো প্রকার দায় নাই। অর্থাৎ আমাদের এই অঙ্কে শুধু প্রারম্ভিক সম্পদই আছে, কোনো প্রকার প্রারম্ভিক দায় নেই। অর্থাৎ শুধুমাত্র এই প্রারম্ভিক সম্পদগুলোই কি হবে? ক নম্বরে আসবে। শুধুমাত্র এই প্রারম্ভিক সম্পদগুলোই আসবে। যেহেতু কোনো দায় নেই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না? এই সম্পদ থেকে দায়গুলোকে বাদ দিতে হবে না। তো চলুন আমরা একটু সমাধানে চলে যাই। তারিখটা লিখে দিব এখানে 2021 জানুয়ারি 1। 2021 জানুয়ারি 1। আমরা একটু আইটেমগুলো লিখে নিব। কি কি আছে? নগদ। কি আছে আমাদের? নগদ। নগদ কত টাকা সুপ্রিয় শিক্ষার্থী? নগদ আছে 1 লক্ষ টাকা। আমরা একটু টাকার অ্যামাউন্টটা বসিয়ে নিই। 1 লক্ষ টাকা বসালাম। এরপরে আমাদের 1 তারিখে আছে যন্ত্রপাতি। তারিখে কি আছে? যন্ত্রপাতি আছে। যন্ত্রপাতি কত টাকা? 50,000 টাকা। যন্ত্রপাতি 50,000 টাকা। এই দুইটা আইটেমই কি আমার প্রারম্ভিক মূলধনের মধ্যে আসবে। অর্থাৎ 1,50,000 টাকা আমরা এখানে যোগ করে নামিয়ে দিব। 1,50,000 টাকা। এক লক্ষ 50,000 টাকা আমরা এখানে লিখে নিব প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। এই ছিল আমার ক নম্বরের সমাধান। আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় শিক্ষার্থী। যদি বুঝে থাকেন তাহলে আমরা খ নম্বরের দিকে একটু চলে যাব। খ নম্বরে আমাদেরকে বলেছে ক্রয় হিসাব এবং প্রাপ্য হিসাব প্রস্তুত করো। ক্রয় হিসাব এবং প্রাপ্য হিসাব প্রস্তুত করো।
প্রিয় শিক্ষার্থী, একটু স্মরণে রাখবেন যে আমাদের যখনই প্রশ্নের মধ্যে বলবে হিসাব প্রস্তুত করো, আপনারা বুঝে নেবেন যে খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে। কি প্রস্তুত করতে বলা হয়েছে? খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে। অনেক শিক্ষার্থীরা আমাদের কাছে কোশ্চেন করে যে স্যার হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে, এর অর্থ কি? প্রিয় শিক্ষার্থী, সবসময় একটু খেয়াল রাখবেন, যখনই আপনার প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকবে হিসাব প্রস্তুত করো, নগদান হিসাব, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, হ্যাঁ, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব ইত্যাদি যখন থাকবে, বুঝে নিতে হবে এই হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে মানেই খতিয়ান করতে বলা হয়েছে। এই হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে মানেই কি? খতিয়ান করতে বলা হয়েছে। তো এখানে আমার ক নম্বরে বলেছে ক্রয় হিসাব ও প্রাপ্য হিসাব প্রস্তুত করো, অর্থাৎ আমরা খতিয়ান করব। ক্রয় খতিয়ান এবং বিক্রয় প্রাপ্য হিসাবের খতিয়ান তৈরি করব। চলুন আমরা একটু সমাধানের দিকে চলে যাই। আমি একটু এটাকে রিমুভ করে নিব। ক নাম্বার, খ নাম্বারে প্রথম আমাদের বলা হয়েছে ক্রয় হিসাব প্রস্তুত করার জন্য। ক্রয় হিসাব আমরা এখানে লিখে নিব খতিয়ান। খতিয়ান কি হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে? ক্রয় হিসাব। ক্রয় হিসাব। খতিয়ান কি তৈরি করতে বলা হয়েছে? ক্রয় হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। প্রথমে আমরা ক্রয় হিসাবের ছকটা একটু এঁকে নেই। আমরা কিন্তু আমাদের ক্রয় হিসাবের যে ছকটা আছে অঙ্কন করে নিলাম। আমরা একটু বিষয়বস্তুগুলো লিখে নিব। তারিখ, এরপরে বিবরণ, বিবরণ জাবেদা পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে জের, আমাদের কি জের বা ব্যালেন্স বা উদ্ধৃত যাই বলেন, এটা আমাদের এখানে আমরা লিখব ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু প্রশ্নের দিকে চলে যাব। আমাদের ক্রয় হিসাব যেহেতু তৈরি করতে বলেছে, আমরা প্রশ্নের দিকে একটু লক্ষ্য করব আমাদের কোন কোন লেনদেনের মধ্যে, আমাদের কোন কোন লেনদেনের মধ্যে ক্রয় হিসাব আছে, আমাদের কোন কোন লেনদেনের মধ্যে ক্রয় হিসাব আছে সেটা আমরা একটু চিহ্নিত করে নিব। আমাদের 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখে কোনো ক্রয় নেই। আমাদের একটু যদি এই প্রশ্নের দিকে আপনারা খেয়াল করেন, জানুয়ারি 4 তারিখে ধারে পণ্য ক্রয়, অর্থাৎ এই জাবেদা, এই লেনদেনের জাবেদার মধ্যে কি আছে? আমাদের ক্রয় হিসাব আছে। ধারে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। একটু খেয়াল করবেন, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আমাদের কিন্তু ডেবিট দিকে, লেনদেনে ডেবিট দিকে কিন্তু ক্রয় হিসাব আছে। তো এর অপোজিটে কি আছে? এর অপোজিটে আছে প্রদেয় হিসাব। তো আমরা আমাদের খতিয়ানের মধ্যে এই যেহেতু ক্রয় হিসাব প্রস্তুত করছি, আমরা এই ক্রয় হিসাবের অপোজিটে যা বা বিপরীত দিকে যা আছে সেটা বসাবো। বিপরীত দিকে অর্থাৎ ক্রেডিট দিকে কি আছে? প্রদেয় হিসাব। কি হিসাব? প্রদেয় হিসাব। তারিখটা একটু লিখে নিই, 2021 জানুয়ারি 4, জানুয়ারি 4। ওকে, ক্রেডিট দিকে কি আছে? প্রদেয় হিসাব। আমরা একটু এটা লিখে দিব, প্রদেয়
প্রদেয় হিসাব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা তৈরি করছি ক্রয় হিসাব, আর এই লেনদেনের মধ্যে ক্রয় আছে ডেবিট দিকে, অর্থাৎ আমাদের অ্যামাউন্ট বা টাকাটাও কই বসাতে হবে? ডেবিট দিকে বসাতে হবে। টাকার পরিমাণ ৮০,০০০ টাকা, ৮০,০০০ টাকা। আমরা ব্যালেন্সেও বসাবো ডেবিট দিকে ৮০,০০০ টাকা। এই ছিল আমাদের প্রথমটা। ২ নম্বরে আমরা পরবর্তীতে আমরা দেখব আমাদের আর কোথায় ক্রয় হিসাব আছে, কোন জাবেদার মধ্যে। ১২ তারিখের লেনদেনের মধ্যে বলা হয়েছে নগদে পণ্য, দুঃখিত, ১২ তারিখ এটা বিক্রয়। ১৫ তারিখের লেনদেনের মধ্যে বলা হয়েছে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান। ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান অর্থাৎ ক্রয় ফেরত। কি সুপ্রিয় শিক্ষার্থী, একটু বোঝার চেষ্টা করবেন বিষয়টা। ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান, ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান, একটু খেয়াল করবেন জিনিসটা। ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান, এখানে কি আছে? ক্রয় ফেরত আছে, ক্রয় ফেরত আছে, কিন্তু ক্রয়ের বিষয়টা কিন্তু এখানে কি নাই। আমাদের এই জাবেদাটার দিকে যদি আমরা একটু দেখি, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখানে কিন্তু ক্রয় হিসাব নেই, এখানে কি নাই? ক্রয় হিসাবটা নেই। আমাদের কি দরকার? ক্রয় হিসাব দরকার, কিন্তু এখানে কি আছে? ক্রয় ফেরত হিসাব আছে, অর্থাৎ এই এটাও কি হবে না, এখানে অন্তর্ভুক্ত হবে না। তো প্রিয় শিক্ষার্থী, ২০ তারিখের লেনদেনে যদি আমরা একটু যাই, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ২০ তারিখের লেনদেনে কি বলা হয়েছে? ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু পণ্য উত্তোলন করেছে, কি উত্তোলন করেছে? পণ্য উত্তোলন যেহেতু করেছে, সেজন্য উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ আমাদের ক্রয় হিসাব আছে কোন দিকে? ক্রেডিট দিকে। এবং ক্রয়ের অপোজিটে কি আছে? উত্তোলন হিসাব। আমরা একটু অপোজিটে যেটা আছে এটা একটু লিখবো। জানুয়ারি ২০, জানুয়ারি ২০ ডেবিট দিকে আছে বা বিপরীত দিকে আছে উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব। আর ক্রয় হিসাব আছে ক্রেডিট দিকে, আর আমরা করছি ক্রয় হিসাব, অর্থাৎ টাকাটা কই বসাবো? ক্রেডিট দিকে বসাবো। টাকার পরিমাণ হচ্ছে প্রিয় শিক্ষার্থী ৪৫০০ টাকা। ক্রেডিট দিকে বসাবো কত? ৪৫০০ টাকা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এরপরে আমরা কি করব? এখানে ইসের অ্যামাউন্ট, টাকার অ্যামাউন্টটা একটু বসিয়ে নিব। ডেবিটে ক্রেডিটে মাইনাস, ডেবিটে ক্রেডিটে মাইনাস। ৮০,০০০ থেকে যদি ৪৫০০ চলে যায়, ৭৫,৫০০ টাকা, ৭৫,৫০০ টাকা। এরপর আমরা একটু দেখে নিব আর কোনো লেনদেন আছে কিনা ক্রয় সংক্রান্ত। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্রয় সংক্রান্ত আর কোনো কি নাই? লেনদেন নেই। ক্রয় সংক্রান্ত আর কোনো লেনদেন নেই, অর্থাৎ আমাদের এটাই হচ্ছে কি? ব্যালেন্স। এটাই ক্রয় হিসাবের ব্যালেন্স, খতিয়ানের। তো এরপরে আমরা কি করব প্রিয় শিক্ষার্থী? আশা করি এটা বুঝতে পেরেছেন। আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কি? প্রাপ্য হিসাব প্রস্তুত করতে বলেছে। কি? প্রাপ্য হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। আমরা একটু প্রাপ্য হিসাব প্রস্তুত করব। আমরা একটু এটাকে রিমুভ করে দেই। ওকে, তো প্রাপ্য হিসাব যেহেতু তৈরি করতে বলেছে, আমরা লিখে দিব প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আমরা একটু ছকটা তৈরি করি। ওকে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং সর্বশেষ আমাদের ব্যালেন্স। সর্বশেষ
ব্যালেন্সের ঘরটাকে নিব, এই আমাদের ব্যালেন্স। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এই আমাদের ব্যালেন্স এবং ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, আমরা ঘরে কে ফেললাম। আমরা একটু এইগুলো পূরণ করে নেই। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের বা ব্যালেন্স বা উদ্ধৃত, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, আমরা ঘরটা অঙ্কন করে নিলাম। এখন আমরা চলে যাব কোথায়? প্রশ্নের মধ্যে। আমাদের যেহেতু প্রাপ্য হিসাব প্রস্তুত করতে বলেছে, আমরা দেখব প্রশ্নের কোন কোন লেনদেনের মধ্যে আমাদের প্রাপ্য হিসাবের বিষয়টা আছে। কোন কোন লেনদেনের মধ্যে আমাদের প্রাপ্য হিসাবের বিষয়টা আছে। যদি জানুয়ারি 7 তারিখের লেনদেন একটু খেয়াল করেন, সৈকতের নিকট পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা, সৈকতের নিকট পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা। এই লেনদেনের মধ্যে আমাদের নাম উল্লেখ করা আছে, কার কাছে বিক্রয় করা হয়েছে, ওই ক্রেতার নাম কি আছে উল্লেখ করা আছে, কিন্তু এটা উল্লেখ করা নাই যে নগদে সে পণ্য ক্রয় করেছে। আমাদের এই লেনদেনটার মধ্যে নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু এটা উল্লেখ করা নাই যে তার কাছে নগদে বিক্রয় করা হয়েছে। তার মানে যেহেতু নাম উল্লেখ আছে আর এটা উল্লেখ নেই যে নগদে বিক্রয় করা হয়েছে, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে এটা ধারে বিক্রয়। কি? ধারে বিক্রয়। অর্থাৎ এখানে কিন্তু এই জাবেদার মধ্যে কিন্তু প্রাপ্য হিসাবের বিষয়টা আছে। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। একটু বোঝার চেষ্টা করবেন প্রিয় শিক্ষার্থী। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা তৈরি করছি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আছে ডেবিট দিকে, অপোজিটে আছে কি? বিক্রয় হিসাব। অর্থাৎ এই বিক্রয় হিসাবটা আমরা কি করব? এখানে বসাবো। তারিখটা একটু লিখে নেই, 7 তারিখ 2021 জানুয়ারি 7। ধারে বিক্রয়, ধারে বিক্রয়। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করবেন, ধারে বিক্রয় কত টাকা? 1 লাখ টাকা। এখন আমাদের প্রাপ্য হিসাব আছে ডেবিট দিকে, প্রাপ্য হিসাব আছে ডেবিট দিকে, ঠিক আছে? দুঃখিত, আমরা অপোজিটটা লিখব, বিক্রয় হিসাব। কি লিখব? বিক্রয় হিসাব। তো আমরা বিক্রয় হিসাব অপোজিটেরটা লিখে দিলাম। এখন আমরা কি করব? আমরা প্রাপ্য হিসাব তৈরি করছি, প্রাপ্য হিসাব আছে ডেবিট দিকে, তার মানে আমরা ডেবিট সাইডে টাকাটা লিখব। কত টাকা? 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। ব্যালেন্সে ওই টাকাটা বসায় নিব, 1 লক্ষ টাকা। আশা করি বুঝতে পেরেছেন। আমরা প্রথমে অপোজিটে, প্রাপ্য হিসাবের অপোজিটে কি আছে? বিক্রয় হিসাব। অর্থাৎ ক্রেডিট দিকে কি আছে? বিক্রয় হিসাব। বিক্রয় হিসাবটা বসালাম। যেহেতু আমরা প্রাপ্য হিসাব তৈরি করছি, প্রাপ্য হিসাব আছে ডেবিট দিকে, আমরা ডেবিট দিকে অ্যামাউন্টটা বসিয়ে দিলাম। ডেবিট দিকে কি করলাম? অ্যামাউন্ট 1 লাখ টাকা বসিয়ে নিলাম। এরপরে চলে যাব সামনে। 12 তারিখের লেনদেনের মধ্যে বলেছে নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় কোথায় আছে? ক্রেডিট দিকে আছে। বিক্রয় ক্রেডিট দিকে আছে এবং নগদান ডেবিট দিকে আছে। তো আমরা কি তৈরি করছি? আমরা প্রাপ্য হিসাব তৈরি করতেছি। কি তৈরি করতেছি? প্রাপ্য হিসাব তৈরি করতেছি। এখানে কি নাই? প্রাপ্য হিসাব নেই। তো আমরা যদি এর পরবর্তী যাই, ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করা হলো, ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করা হলো। প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখানেও কি? প্রাপ্য হিসাব নাই। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, এখানেও নাই। কিন্তু আমাদের 25 তারিখের লেনদেন, সৈকতের নিকট 2% বার্তায় 2% বার্তা প্রদান সাপেক্ষে পাওনা টাকা আদায় করা হলো। সৈকতের নিকট হতে 2% বার্তা প্রদান সাপেক্ষে পাওনা টাকা আদায় করা হলো। একটু বুঝবেন, এখানে কিন্তু আমাদের প্রাপ্য হিসাবের বিষয়টা আছে। আমরা আগে জাবেদাটা একটু সুন্দর করে কি করে নিব। সৈকতের কাছে বিক্রয় করেছিল 1 লাখ টাকার পণ্য। কয় টাকার? 1 লাখ টাকার পণ্য। ধারে আদায় করার সময় এই 1 লাখ টাকার উপরে 2% বার্তা প্রদান করে আদায় করেছে। 2% বার্তা প্রদান করে, অর্থাৎ ছাড় দিয়ে আদায় করেছে। অর্থাৎ আমাদের এটা হবে, জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 98,000 টাকা। যেহেতু 2,000 টাকা ছাড় দিয়েছে, 98,000 টাকা। এই হচ্ছে বিষয়। বার্তা প্রদান করেছে, অর্থাৎ প্রদত্ত বার্তা হিসাব, প্রদত্ত
বাট্টা হিসাব ডেবিট। প্রদত্ত বাট্টা সবসময় কি হয়? ডেবিট হয়। প্রদত্ত বাট্টা ডেবিট হয়। 2000 টাকা বাট্টা প্রদান করেছে, 1 লাখ টাকার 2% 2000 টাকা, এবং প্রাপ্য হিসাব ক্রেডিট 1 লাখ টাকা। প্রাপ্য হিসাব ক্রেডিট হিসাব ক্রেডিট 1 লাখ টাকা। এই হচ্ছে আমাদের টোটাল জাবেদা। এখন আমরা করছি কি? প্রাপ্য হিসাব অর্থাৎ অপোজিটের বিষয়গুলো আমাদের কি করতে হবে? বসাতে হবে। আমরা তারিখ দিয়ে প্রথমে লিখব 25 জানুয়ারি 25। প্রথমে লিখব নগদান হিসাব, নগদান হিসাব কত টাকা? 98,000 টাকা। এখন আমাদের এই জাবেদার মধ্যে প্রাপ্য হিসাব আছে ক্রেডিট দিকে, অর্থাৎ টাকা বই বসাবো ক্রেডিট দিকে 98,000 টাকা। এই ডেবিটে ক্রেডিটে মাইনাস, এখানে বসবে 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। এরপরে আমরা বসাবো এই প্রদত্ত বাট্টা হিসাব। সেম তারিখ দিব 25, প্রদত্ত বাট্টা হিসাব 2000 টাকা। আর প্রাপ্য হিসাব আছে কোন দিকে? ক্রেডিট দিকে। তার মানে টাকার অ্যামাউন্ট বসাবো কোন দিকে? ক্রেডিট দিকে। হ্যাঁ, এই 2000 একটু খেয়াল করেন, এই 2000 থেকে 2000 যদি চলে যায় তাহলে কত হয়ে যায়? 0। কত হয়ে যায়? 0। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এই ছিল আমাদের প্রাপ্য হিসাব, এই ছিল আমাদের প্রাপ্য হিসাব। যদি বুঝতে কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই ক্লিয়ার করে দেওয়া হবে। এই ছিল আমাদের খ নাম্বার অঙ্ক। এরপর আমরা চলে যাব গ নাম্বার। গ নাম্বারে প্রিয় শিক্ষার্থী একটু যদি খেয়াল করেন, এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে 15, 20 এবং 25, 15, 20, 25 এবং 30 তারিখের জাবেদা দাখিলা তৈরি করতে বলছে। তো 15 তারিখে বলা হয়েছে, আমরা তারিখটা লিখে নিই, 2021 জানুয়ারি 15। আমাদের বলতে কি? জাবেদা তৈরি করতে 15 তারিখে বলছে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করা হলো 10,000 টাকা। ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করা হলো 10,000 টাকা। অর্থাৎ প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আমরা একটু লিখে নিব এটা। প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা। এখানেও 10,000 টাকা। এখানে অঙ্কের মধ্যে বলে নাই যে ব্যাখ্যার প্রয়োজন নাই, তার মানে আমাদের ব্যাখ্যা দিতে হবে। আমরা কি লিখবো? ক্রয় ফেরত হিসাবভুক্ত করা হলো। ক্রয় ফেরত হিসাবভুক্ত করা হলো। ওকে, আমরা চলে যাব পরবর্তীতে। 15 তারিখের পরে বলেছে 20 তারিখেরটা বের করতে। জানুয়ারি 20 জানুয়ারি 20 তারিখের লেনদেনের মধ্যে প্রিয় শিক্ষার্থী বলেছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু এখানে কি করেছে? পণ্য উত্তোলন করেছে। কি করেছে? পণ্য উত্তোলন করেছে, নগদ উত্তোলন করে নাই, পণ্য উত্তোলন করেছে। এই জন্য জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, অ্যামাউন্ট কত এখানে? 4,500 টাকা। ডেবিটে 4,500, ক্রেডিট দিকে 4,500। তো এখানে আমরা লিখব পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা হলো। পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা হলো। পরবর্তী জাবেদা হচ্ছে আপনার কত তারিখের? 25 তারিখের। 25 তারিখে বলেছে সৈকতের নিকট থেকে টাকা সৈকতের নিকট থেকে 2% বাট্টা সাপেক্ষে 15 টাকা আদায় করা হলো। অর্থাৎ হুবহু আপনার এই জাবেদাটা আমি এখানে বিগত অঙ্কের মধ্যে যেভাবে বুঝিয়েছিলাম জাবেদাটা দিয়ে, হুবহু এই জাবেদাটা নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব একটু লিখে নেই। নগদান হিসাব ডেবিট কত? 25 জানুয়ারি 25। নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, প্রদত্ত
বার্তা হিসাব ডেবিট, হ্যাঁ কত টাকা এখানে নগদান হিসাব 98,000 এবং প্রদত্ত বার্তা 2,000 এবং প্রাপ্য হিসাব ক্রেডিট 1,00,000 টাকা। প্রাপ্য হিসাব ক্রেডিট 1,00,000 টাকা। এই ছিল আমাদের টোটাল জাবেদা। আমরা একটু লিখে দিব এখানে ব্যাখ্যা। 2% বার্তা সাপেক্ষে, 2% বার্তা সাপেক্ষে আদায় হিসাবভুক্ত করা হলো, হিসাবভুক্ত করা হলো। সর্বশেষ জাবেদা হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থী 30 তারিখের কর্মচারীকে বেতন প্রদান, অর্থাৎ কি বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কর্মচারীকে বেতন প্রদান, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারিখটা লিখে নেই 30 জানুয়ারি 30। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। তো কত টাকা এখানে 12,000 টাকা। ডেবিটে লিখবো 12,000, ক্রেডিটে লিখবো 12,000। তো আমরা একটু ব্যাখ্যা লিখে নিব। কর্মচারীকে বেতন প্রদান বা বেতন প্রদান হিসাবভুক্ত করা হলো, বেতন প্রদান হিসাবভুক্ত করা হলো, আমাদের এই ছিল কিন্তু সম্পূর্ণ অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। যদিও বুঝতে কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই 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 সমাধান করে দেওয়া হবে। অনেক অনেক ধন্যবাদ এই অবধি ক্লাসটি দেখার জন্য। আশা করি আজকের সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে আরেকটি ক্লাসে। আসসালামু আলাইকুম।